আসসালামু আলাইকুম। রিসালাদন্তর শ্রীবাটালে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে জুলাই আন্দোলনের তথাকথিত সম্মুখ সারির যোদ্ধা হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ সহ ওই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জনগণের সাথে ইমোশন নিয়ে প্রতারণা করেছে এবং জনগণের ইমোশনকে ব্যবহার করে তাদেরকে ইউজ করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে যারা এখন সংসদে বড় নেতা হিসেবে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছে তাদের ব্যাপারে কিছু কথা বলি। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে কিন্তু সবাই মোটামুটি শিওর, মানে যাদের বিবেক আছে, সাধারণ মানুষ যারা ম্যাচিউরড এবং যারা বুদ্ধিমান তারা কিন্তু ভালো করে বুঝে গেছে যে জুলাইতে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের নামে তারা বেসিক্যালি তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে এবং সাধারণ মানুষকে ব্যবহার করেছে। কিন্তু তারপরও এই ব্যাপারগুলো আরও ক্লিয়ার হওয়া দরকার যে তারা আসলে কত বড় জাতীয় বেইমান এবং তারা যে আসলে বাংলাদেশপন্থী না, এই ব্যাপারগুলো জানা তো খুবই দরকার আছে। এবং এই জুলাই আন্দোলনে যত রকমের হতাহত হয়েছে এই লায়াবিলিটিসটা কাদের, এই জিনিসটাও জানার খুব দরকার আছে। এইভাবে বাংলাদেশের মানুষ চিন্তা করেছে কিনা আমি জানি না, কিন্তু আপনাদের চিন্তা করা উচিত। ফার্স্ট অফ অল, তারা বাংলাদেশে রাজনৈতিক পরিচয় আগে থেকেই তাদের ছিল, তারা রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল, তারা রাজনৈতিক মতাদর্শ ধারণ করত, কিন্তু তারা আন্দোলনে নামার সময় তাদের রাজনৈতিক পরিচয় তারা গোপন করে এই আন্দোলনকে গণমুখী আন্দোলনে রূপান্তর করার জন্য এই ছাত্র সমাজকে ভুল দিকে ধাবিত করেছে। কারণ ছাত্র সমাজ যদি বুঝতে পারতো তখন যে তারাও একটা রাজনৈতিক মতাদর্শ ধারণ করে বা তারা কোনো পলিটিক্যাল পার্টিকে সার্ভ করে বা তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে, উদ্দেশ্য থাকতে পারে, তাহলে কিন্তু কখনোই সাধারণ ছাত্রছাত্রী এই হাসনাত, নাহিদদের মতন রাজনীতিবিদদের বা পলিটিক্যাল এজেন্ডা সার্ভ করা মানুষদের ব্যানারে তারা কখনোই আন্দোলনে নামতো না, কারণ তারা কখনোই কারো দ্বারা ইউজ হইতে চাইতো না। কিন্তু তারা তাদের রাজনৈতিক পরিচয় গোপন করে সাধারণ শিক্ষার্থীর বেশে এই আন্দোলনের ডাক দেয়। এখন এই আন্দোলন যখন ডাক দেয়, প্রথমেই যখন তারা তাদের পরিচয় গোপন করে তখনই কিন্তু প্রথম স্টেপে তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে। কীভাবে? তারা তাদের পরিচয় গোপন করেছে। পরিচয় গোপন না করলে 50% মানুষই যাইতো না। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, তারা যখন কোটা সংস্কার আন্দোলন করেছে, এই কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশে ধরেন যে কোনো আন্দোলনে, ধরেন মুক্তিযুদ্ধের আন্দোলনের কথা আমি বলি, মুক্তিযুদ্ধের আন্দোলনে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ঘরের মানুষ জানতো যে বাংলাদেশের এই আন্দোলনটা কেন হচ্ছে, যুদ্ধ দিকে কেন যাচ্ছে, যুদ্ধ কেন করব, এই দেশকে স্বাধীন করব, কি কারণে প্রবলেম, সমাধান কি, এই সমাধান এটা। পাকিস্তানের কাছে ক্লিয়ার মেসেজ ছিল, উই ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্স, আমরা স্বাধীনতা চাই। এবং বাংলাদেশে তখন যেই যে মানুষ যুদ্ধ করেছে তারা কিন্তু সজ্ঞানে জেনে শুনে বঙ্গবন্ধুর ডাকে তারা কিন্তু ঝাঁপিয়ে দেশের জন্য যুদ্ধ করেছে। কিন্তু এই জুলাই আন্দোলনে নাহিদ, হাসনাতরা সারা বাংলাদেশের মাঝখানে কোটা সংস্কার আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের চাদরের নিচে যে এক দফার আন্দোলন ছিল সেটা কিন্তু প্রকাশ করেনি। এই জিনিসটা তারা কেন করেনি? কারণ তারা যদি কোটা সংস্কারের দাবি বাহিরেও যদি তাদের আর একটা দাবি আছে এই জিনিসটা প্রকাশ করতো, তাহলে কিন্তু ছাত্র সমাজ তাদের সাথে থাকতো না। দ্বিতীয়ত, তারা কোটা সংস্কার আন্দোলনে কত পার্সেন্ট কোটা কমিয়ে কত পার্সেন্ট চায়, এই জিনিসটাই থ্রু আউট পুরো আন্দোলনে সরকারের কাছে দাবি করে নাই। তার মানে তাদের কোটা সংস্কার হোক বা না হোক এজেন্ডা কিন্তু সেটা তাদের ছিল না। তাদের এজেন্ডা ছিল এই সরকারের পতন করানো। এখন কিন্তু তারা বিভিন্ন টক শোতে এসে তারা তাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয়ও দেয়, তারা তাদের এজেন্ডাটাও বলে যে আমাদের লক্ষ্য কিন্তু কোটা সংস্কার ছিল না, আমাদের মেইন লক্ষ্য কিন্তু ছিল শেখ হাসিনার ফালাই দিব। এটা কিন্তু এখন বলে, কারণ কি, এখন এই কথাটা তাদের রাজনৈতিক ক্যারিয়ারের সাথে প্রাসঙ্গিক। এখন এই কথাটা বললে তারা রাজনীতির মাঠে অনেক বড় রাজনৈতিক নেতা হয়ে যাবে যে শেখ হাসিনার ফালানোর জন্য আমরা বিশাল একটা প্ল্যান করছি, মেটিকুলাস ডিজাইন করছি, রাজনৈতিক আন্দোলন তৈরি করছি। কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের আগে তারা কিন্তু সাধারণ শিক্ষার্থী হিসেবে মানুষের সাথে মিশছে, তারা কিন্তু রাজনৈতিক এজেন্ডা থাকলেও তারা গুপ্তের মতো চলাফেরা করছে।
কিন্তু এখন আইসা তারা যখন এই কথা বলে, দ্যাট মিনস তারা ওই সময় তাদের রাজনৈতিক পরিচয় গোপন করা এবং এক দফার উদ্দেশ্যেই কোটা সংস্কার আন্দোলনের নামা, এই দুইটা জিনিস ক্লিয়ার না করে মানুষের সাথে প্রতারণা করছে। কারণ এই দুইটা জিনিস যদি বলতো, সাধারণ ছাত্রছাত্রীরা যাইতো না। এখন আপনি এই কথাটা যদি বলেন, এখন যেই ছেলেটা এই দুইটা জিনিস না জানে আন্দোলনে যায় মারা গেছে, সে যদি এই জিনিসটা না শুনতো, সে আন্দোলনে যাইতো না, সে মরতো না। তাহলে এই ছেলেটার মৃত্যুর দায় কে নিবে? এই ছেলেটার মৃত্যুর দায় এই 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 প্রতারকরাই নিবে, এই এই বাংলাদেশের সর্বনাশকারীরাই নিবে। অন দ্য আদার হ্যান্ড, আরেকটা জিনিস সেটা হচ্ছে, তারা এই জিনিসটার বাহিরে তারা যেহেতু চাইছে, তাদের উদ্দেশ্য তারা ক্লিয়ারই করে দিছে বিভিন্ন সংবাদ মানে কি বলে টক শোতে। হাসনাত বলে, সার্জিস বলে, এভরিবডি তারা বলে যে তাদের এক দফায় দাবি ছিল শুরুতে, কিন্তু তারা এটা কোটার নামে ঢুকে এই জিনিসটার ওই পর্যায়ে পর্যন্ত নিছে। তার মানে তারা যতভাবে সম্ভব তারা সরকারকে অ্যাগ্রেসিভ করার চেষ্টা করছে, এটা তো ক্লিয়ার ভাই। এখন ধরেন মনে করেন আমি যদি না ঘুমাই, আমি যদি ঘুমের ভান ধরে শুয়ে থাকি, আমার কি কেউ তুলতে পারবে ঘুম থেকে? কখনো পারবে না। এখন তারা যত আন্দোলনই করুক, সরকার যদি তাদের উপর অ্যাগ্রেসিভ না হয়, তাহলে কি তাদের এক দফার দিকে যাওয়ার কোনো সুযোগ আছে? কখনোই সুযোগ তো নাই। তার মানে এক দফাকে বাস্তবায়ন করার জন্য তাদের মেটিকুলাস ডিজাইনের ভিতরেই তাদের এটা ছিল যে এই আন্দোলন যদি সফল হইতে হয়, তাহলে আমাদের ভিতরে সাধারণ শিক্ষার্থীদেরকে মানে সরকার কর্তৃকভাবে খুন করতে হবে। আর যদি খুন না হয়, তাহলে এই আন্দোলন সামনের দিকে আর অগ্রসর হবে না। তার মানে তারা মন থেকে দোয়া করতেছিল যাতে এই জুলাই আন্দোলনে যারা সাধারণ শিক্ষার্থী আসছে, তাদের ভিতরে কয়েকজন যেন মারা যায়। আর যদি আওয়ামী লীগ নাও মারে, তাহলে তারাও যেন কোনোভাবে সিস্টেম করে 2-3টা লাশ ফালাই দিবে, দিয়া পুরো ছাত্র সমাজ, সাধারণ সমাজ মানে একটা গণজাগরণ তৈরি করবে, উত্তাল করে ফেলবে সারা বাংলাদেশ। এটা তো খুব স্বাভাবিক। তার মানে সাধারণ শিক্ষার্থীদেরও এই আন্দোলনটাকে রক্তক্ষয়ী আন্দোলনের দিকে ডাইভার্ট করার কোনো ইন্টেনশন ছিল না। তারা সাধারণ মনেই কোটা সংস্কারের জন্য আন্দোলনে গেছে, কিন্তু পরবর্তীতে সিচুয়েশন তাদেরকে ওইখানে নিয়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড, সরকারেরও সাধারণ শিক্ষার্থীদের উপরে অ্যাগ্রেসিভ হওয়ার কোনো ধরনের ইন্টেনশন কখনোই ছিল না। কারণ এটা আজকে সরকারের পতন হয়েছে, এটা যেমন আমরা দেখছি। সরকার কি মানে এত বছর এই বাংলাদেশ সরকার এত সুষ্ঠুভাবে সুন্দরভাবে মানে দেশ পরিচালনা করেছে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে, সরকার কি এটা বুঝে না যে সাধারণ শিক্ষার্থীদের উপর যদি আমি গুলি বর্ষণ করি, তাদেরকে হত্যা করি, তাদের উপর অ্যাগ্রেসিভ হই, তাদেরকে খুন করি, তাহলে আমি বেশি দিন আর ক্ষমতা টিকতে পারবো না। দ্যাট মিনস সরকারেরও কোনো ইন্টেনশনই ছিল না ওই লেভেলের কিছু করার। কিন্তু মাঝখান দিয়ে ইন্টেনশন কাদের ছিল? সাধারণ শিক্ষার্থীরও এক দফার দিকে যাওয়ার কোনো ইন্টেনশন শুরুতে ছিল না, এবং সরকারেরও যেহেতু এক দফার দিকে যাবে কি যাবে না এটা জানতো না, এবং অ্যাগ্রেসিভ হওয়ারও সাধারণ শিক্ষার্থীদেরকেও মারার কোনো পরিকল্পনা ছিল না। দ্যাট মিনস এই জায়গাটাতে ক্লিয়ার, এক দফা যারা চেয়েছে তারা এই জায়গায় রক্ত চেয়েছে, তারা এই জায়গায় লাশ পড়ুক সেটা চেয়েছে। এখন তারা সেই লাশের রাজনীতি দিয়ে শুরু করেছে। এই বাংলাদেশের লাশের রাজনীতি, লাশ বিক্রি করা শুরু করেছে এই জুলাইয়ের প্রতারকরা, যারা আজকে সংসদে বড় বড় কথা বলে, যারা তাদের সংসদ সদস্য হিসেবে তাদেরকে বড় বড় নেতা মনে করে। এবং তারপর তারা কি করেছে? তারপর তারা করেছে কি, যখন দেখলো সরকারের জায়গা থেকে টেকেন ব্যালেন্স করে কথা বলছে, আন্দোলনের ওই জায়গাটাও ক্লিয়ার হচ্ছে না, আবার সরকারও কিছু করছে না। সরকার বারবারই বলছে এটা একটা আইনি প্রক্রিয়া, এটা শান্ত হতে হবে, শান্তভাবে করো। এবং দ্য আদার হ্যান্ড, ছাত্রলীগের তৎকালীন প্রেসিডেন্ট সেক্রেটারি সাদ্দাম এবং ইনান ভাই, তারা কোটা সংস্কারের পক্ষে কথা বলেছে, তারা একাত্মতা পোষণ করেছে সাধারণ শিক্ষার্থীদের সাথে। সেই জায়গা থেকে তাদের আসলে গ্রাউন্ড ছোট হয়ে আসছিল, যাই হায় কোটা সংস্কার তো শেষের পথে, এটা তো সমাধান হয়ে যাবে। এটা যদি সমাধান হয়ে যায়, তারা তো এক দফার দিকে যেতে পারবে না। তার মানে ওই মোমেন্টামের ভিতরে তাদেরকে আওয়ামী লীগ এবং গভর্নমেন্ট, ছাত্রলীগ, গভর্নমেন্টের বডিগুলো যেগুলো আছে, অর্গানগুলো আছে, তাদেরকে অ্যাগ্রেসিভ করে দিতে হবে, তাদেরকে মাঠের ভিতরে লাঠি চার্জ বা যেভাবে হোক তাদেরকে নামায় দিতে হবে। যদি না নামে, তাহলে তখন তারা কি করবে? তারা তখন করলো কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় 71 হলে গিয়ে ভাঙচুর শুরু করলো। ভাঙচুর শুরু করে ছাত্রলীগকে ট্র্যাপ করে শহীদুল্লাহ হলে ঢুকাইলো। ছাত্রলীগ যখন বিজয় 71 হল ভাঙলো, তখন তাদেরকে তাড়া করলো। তাড়া করে তারা যখন শহীদুল্লাহ হলের ভিতরে দৌড়াতে দৌড়াতে তার পিছু গেল, তখন শহীদুল্লাহ হলের গেট তারা লাগাই দিল। এবং তারা তখন 50 থেকে 60 জন মানুষ 2 তলার উপরে, মানে শহীদুল্লাহ হলের ছাদের উপরে ইট পাটকেল দিয়ে রেডি ছিল, ছাত্রলীগ ঢুকলে গেট বাড়ি দিয়ে তাদেরকে মারবে।
যাতে করে এই অ্যাটাকের পরে ছাত্রলীগ পাল্টা অ্যাটাক করে। কিন্তু ওই যে অ্যাটাকটা হয়েছে এটা তো কেউ দেখে নাই। ছাত্রলীগ যখন অ্যাটাক করবে তখন তো সারা বাংলাদেশ দেখবে। একই দিনে যখন শেখ হাসিনা সংবাদ সম্মেলনের ভিতরে বলল যে একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে মুক্তিযুদ্ধের নাতি নাতনিদেরকে আমি কোটা দিব না, তাহলে কি আমি যারা রাজাকার ছিল তাদের নাতি নাতনিকে আমি কোটা দিব। এটা খুবই প্রাসঙ্গিক ক্ষেত্রে কথাটা বলা, এটা কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদেরকে বলা না। কিন্তু এই কথাটাকে নিয়ে তারা মানে ডাইভার্ট করেছে। তারা দুই দিকেই ব্লেম গেমের একটা মানে খেলা খেলেছে। কি করেছে তারা? শেখ হাসিনা ওই কথাটাকে ক্যাশ করে সাধারণ শিক্ষার্থীর কাছে মেসেজ পৌঁছিয়েছে যে শেখ হাসিনা সাধারণ শিক্ষার্থী আন্দোলনকারীদেরকে রাজাকার বলেছে। এটা খুব স্বাভাবিক, আমাকে যদি কেউ রাজাকার বলে আমি তো তেলে বেগুনে জ্বলে উঠবো। তার মানে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং, যেটার মাধ্যমে ওই জুলাই প্রতারক যারা ছিল, যারা ওই আন্দোলনের নেতৃত্বে ছিল, ওই প্রতারকের বাচ্চারা, তারা সাধারণ শিক্ষার্থীদের ভিতরে প্রথম বীজ বপন করে, হিংসাত্মক বীজ বপন করে এই সরকারের এগেনস্টে। তারপর তাদেরকে ব্যবহার করে তারা তখন স্বাধীন বাংলাদেশে রাজাকারের স্লোগান দিল, যেটা তারা ভালো করেই জানে যে এই বাংলাদেশের ভূখণ্ডে যদি তুমি কি আমি কে রাজাকার এই স্লোগান দেওয়া হয় তাহলে শেখ হাসিনা, শেখের বেটি, কখনো এই বাংলাদেশে এটা মেনে নিবে না। এবং তখনই শেখ হাসিনা ডেফিনেটলি অ্যাটলিস্ট আইন রক্ষাকারী বাহিনী দিয়ে হইলেও এই জিনিসটা দমানোর চেষ্টা করবে। কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের শক্তি। এই জিনিসটা তারা যখন স্লোগান দিল, পরের দিন এটা যে কোনো রাষ্ট্রপ্রধান যখন মাঠ কন্ট্রোল করতে পারবে না, মাঠের লোকজনকে যখন ফিরাইতে পারবে না, এটা যখন আইনি প্রক্রিয়ার হিসাব মুখের কথাও যখন হবে না, তখন তার দেশের অন্যান্য অর্গান টিকিয়ে রাখার স্বার্থে তো এই রাজপথ বন্ধ করানোর জন্য হতেও পুলিশ দিয়ে তো এটা হ্যান্ডেল করার ট্রাই করবে। সেটাই করেছে। অন দ্য আদার হ্যান্ড, সেখানে যে গুপ্ত ছাত্রলীগ করতো যেসব লোকেরা, যারা আজকে মাথাচাড়া দিয়ে দাঁড়ায় গেছে, এই যে ধরেন সাদিক কায়েমের মতন লোকজন, তাদেরকে তো তখন কেউ চিনতো না। সাদিক কায়েমকে না হয় আপনি আজকে চিনেন, প্রমাণিত হইল যে সে তো এখন বড় পদে আছে দেখি। কিন্তু তাই সাদিক কায়েমের কর্মীরা হাজার হাজার শয়ে ছাত্রলীগ হিসেবে তারা বিভিন্ন অর্গানে গুপ্ত হিসেবে ছিল। তাদের দ্বারা আরেকটা বি টিম পুলিশের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের উপরে অ্যাটাক করে, যেখানে কেন্দ্রীয় ছাত্রলীগের স্পষ্টত কারোর উপরে গায়ে হাত তোলার জন্য কোনো ধরনের পারমিশন দেওয়া হয়নি বা কমান্ড দেওয়া হয়নি। কেন্দ্রীয় ছাত্রলীগও তখন অবাক হয়ে গেছে ছাত্রলীগ আসলে কখন মারল। এই যে ছাত্রলীগ মনে করে না ছাত্রলীগ মেরেছে এবং সাধারণ শিক্ষার্থী দেখছে ছাত্রলীগ মেরেছে, এই যে ক্লাসটা শুরু ওইখান থেকেই শুরু। ছাত্রলীগের উপরে প্রথম অ্যাটাক করলো তারা, তারপর যখন হচ্ছে না, ছাত্রলীগ অ্যাগ্রেসিভ হচ্ছে না, পুলিশ যখন লাঠিচার্জ শুরু করেছে, তখন ছাত্রলীগের বেশধারী ওই বি টিম তারা মাঠে নেমে ছাত্রলীগের ব্যানারে হেলমেট পরে মাস্ক পরে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর অ্যাটাক করে, এই লাঠিচার্জ শুরু। তার মানে এই আন্দোলনটাকে যে ডাইভার্ট করা হলো এই হাতাহাতির দিকে, এই আন্দোলনটা তারা এইখানেই আনতে চাচ্ছিল। তখনও যখন শুধু লাঠিচার্জ মারামারির ভিতরে সীমাবদ্ধ, তখন তাদের এই আন্দোলনকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য, এক দফার দিকে অগ্রসর করানোর জন্য তাদের একটা লাশ দরকার ছিল। সেই লাশটা ছিল আবু সাইদ। এখন কথার প্রাসঙ্গিকতা অনেক কিছু হইতে পারে, আবু সাইদ জঙ্গি নাকি, আমি এই এক্সপ্লেনেশনে যাব না। আবু সাইদ ধরেন একটা সাধারণ মানুষ। আবু সাইদকে তো বুলেট মারা হয়েছিল, রাবার বুলেট। এই আবু সাইদ রাবার বুলেট খেয়ে তো মরেনি, সেই আবু সাইদকে মেরে ফেলা হয়েছে। সেই আবু সাইদকে কারা মেরেছে? এই প্রশ্নের যখন এক্সপ্লেনেশন আওয়ামী লীগ সরকার বা তার অঙ্গ সংগঠনের কোনো ব্যক্তি দিতে গেল, তখন খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, বা ক্ষমতায় থাকলেও সাধারণ মানুষের ইমোশনটাকে ওই পর্যায়ে আবু সাইদ মৃত্যুর পরে ডাইভার্ট করে নিয়ে যাওয়া গেছে যে সরকার যদি এখন বলেও যে বুলেটে মরেনি, অন্য ভয়ে মারা হয়েছে, তখন এটা একটা বানোয়াট গল্প হয়ে যায়। ঠিক সেই জায়গা থেকে আবু সাইদ হত্যার পরে যত ধরনের হত্যা হলো, সেইখানের ভিতরে 50% থেকে 70% ছাত্রলীগের লাশ ছিল, যাদেরকে জুলাইয়ে নিহত সাধারণ শিক্ষার্থী হিসেবে এই ফেসবুক সোশ্যাল মিডিয়াতে প্রচার করানো হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের চিটাং বিশ্ববিদ্যালয় শাখার
যে ছাত্রলীগের কর্মীরা ছিল তাদেরকে শিবিরের নেতা কর্মীরা 3তলা হলের ছাদ থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে মাটির নিচে, এবং সেই ভিডিও ধারণ করে আবার ফেসবুকে পোস্ট করেছে যে সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ ছুঁড়ে ফেলেছে। বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন প্রান্তে বিভিন্ন এলাকায় এই যে শিবির এনসিপির এই বৈষম্য বিরোধী যারা শিবিরপন্থী যারা হচ্ছে যে এজেন্ডা বাস্তবায়ন করছিল এবং ছাত্রদল তারা একত্রিত একটা টিম হয়ে তারা এই কর্মকাণ্ডগুলো করে এবং তারা সোশ্যাল মিডিয়াটাকেও গ্রিপে নিয়ে এসেছিল, এবং যেটার কারণে শেখ হাসিনা চিন্তা করেছে যে অনেক বেশি গুজব ছড়ানো হচ্ছে, তাহলে মানে ইন্টারনেট ডাউন করে দিই। ইটস নট লাইক দ্যাট যে তাদেরকে কি করা হচ্ছে যাতে কেউ না জানতে পারে। বিষয়টা হচ্ছে মানুষের ইমোশনকে ডাইভার্ট করে পুরোপুরি সরকার এগেনস্টে নিজেদের তারা সাকসেসফুল হয়েছে। তারা চাচ্ছিল একটা লাশ পড়ুক। আপনাকে আমি একটা প্রশ্ন করি, আজকে যখন আমরা দেখছি যে সহজাতভাবে যেই আনইউজুয়াল বুলেটগুলো ব্যবহৃত হয়েছে, সেই বুলেটগুলো বাংলাদেশ পুলিশ ব্যবহার করে না, তাহলে সেই পিস্তলগুলো কারা ব্যবহার করেছে? আপনি খুব স্বাভাবিকভাবেই যদি এখনও জুলাইয়ের ওই ব্যাপারটা বুঝতে না পারেন, আপনি বলবেন ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগ বহির্বিশ্বের থেকে অস্ত্রমস্ত্র আইনা ছাত্রলীগের গুন্ডা পান্ডাকে দিছে। আপনি কিভাবে প্রুফ করবেন যেটা ছাত্রলীগ মানে পিস্তলটা নিয়েছে? কেন আপনি তো এখন দেখছেন যে ছাত্রদলও পিস্তল ধরতে পারে, শিবিরও পিস্তল ধরতে পারে, কদিন পরে এটাও দেখবেন এনসিবির পোলাপান কিভাবে চাপাতি পিস্তল ধরে। তো ওই জায়গা থেকে এই যে মনে করেন আপনাদেরকে নেগেটিভ করে দেওয়া হলো মানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের এগেনস্টে, তখন আওয়ামী লীগ কোনো দোষ করুক বা না করুক, দোষ হইলে সেটা আওয়ামী লীগেরই হবে। বিষয়টা এরকম স্টেজ যখন চলে যায়, তখন আওয়ামী লীগ, শেখ হাসিনা কিংবা তার অঙ্গ সংগঠনের কারো এই জিনিসটার গ্রিপে থাকে না, এবং এই জিনিসটার গ্রিপে না থাকার কারণে তখন তারা সারা বাংলাদেশের ভিতরে ওই আন্দোলনকে ব্যবহার করে এই আন্দোলনে বহু ধরনের লাশ ফালিয়ে দেয় এবং এটাকে একটা এক দফার দিকে মুভমেন্ট করে। যখন দেশনেত্রী শেখ হাসিনা জিনিসটাকে ঘোষণা দিল 5% পর্যন্ত কমিয়ে আনবে, তখন তারা তাদের নেক্সট স্টেজে গেল, যেটাই তারা চাচ্ছিল যে এবার যদি কোটা যদি তারা মেনেও নেয়, তখন আমরা বলবো এই লাশগুলো তাহলে কেন পড়লো। তার মানে এই আন্দোলনে তারা যেহেতু আগের থেকেই চাচ্ছিল যেটা এক দফার দিকে যাক, এবং তারা যখন আন্দোলনের সময় বলেছে যে হ্যাঁ অবশ্যই এটা কোটা আন্দোলন ছিল, কিন্তু এখন তো অনেক লাশ পড়ে গেছে, এই লাশগুলা কেন পড়লো, একটা স্বাধীন দেশে কি এটা হইতে পারে কিনা, এখন আমরা এক দফা চাই, এই সরকারের পতন চাই, এটাকে যেমন সিচুয়েশন ডিমান্ড বলে চালিয়ে দেওয়া হলো, এবং পরক্ষণে যখন তারা এখন ক্ষমতায় আসে তখন তারা বুক ফুলিয়ে বলছে যে তারা আগের থেকেই পরিকল্পিতভাবে চাচ্ছিল শেখ হাসিনাকে গদি থেকে নামিয়ে আনতে। তার মানে তাদের ওই ইচ্ছা বাস্তবায়নের সাথে তাদের লাশের প্রয়োজন ছিল, এবং সেই লাশগুলো পড়ুক, সেই জিনিসটার জন্য যেরকম আবহাওয়া তৈরি করা প্রয়োজন, যেটা করা প্রয়োজন, সেটা তারাই করেছে, সে রাস্তা তারাই করে দিয়েছে। আজকে এই জুলাই আন্দোলনের পরে, এই জুলাই আন্দোলনের শুরুটা হয়েছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই জুলাই আন্দোলন শেষের পরে আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে, বঙ্গবন্ধুর ধানমন্ডি 32-এর বাড়ি ভেঙে ফেলা হয়েছে, যেখানে বঙ্গবন্ধুর ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, তারপর মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে রাস্তায় কানে ধরে উঠবোস করানো হচ্ছে এই বাংলাদেশে এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। এরাই কিন্তু এই যেই মনে করেন সরকারটা পতন হলো, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হলো, ওই মোমেন্টে এরাই কিন্তু আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর বাসায় গিয়ে 1-1.5 সপ্তাহের ভিতরে কয়েক শত কোটি টাকার মালিক হয়ে গেছে। এবং এখন এসে হাসনাত আবদুল্লাহ সবার কাছে বলছে কেউ যদি আমার কোনো দুর্নীতি দেখেন তাইলে কিন্তু আমি সংসদ সদস্য পদ ছেড়ে দেব। তোমার তো ভাই দুর্নীতি করতে হবে না, তুমি প্রথম 1 সপ্তাহে মব সন্ত্রাস করে মানুষকে বিপদে ফালায়ে যে পরিমাণ অর্থ তুমি উপার্জন করছো, তোমার সারা জীবন আর কাজ করতে হবে না। তো এই সিচুয়েশন থেকে তারা আনলো ইউনূস সরকারকে। ইউনূস সরকার আসার পরে আমরা দেখলাম আয় হায়, এতদিন তো শেখ হাসিনারে বললাম ভারতের কাছে দেশ বেচে দিচ্ছে, এখন তো দেখি সেন্ট মার্টিনে আর কাউরে ঢুকতে দেয় না, নেভি বেস বসায় দিতেছে, সেন্ট মার্টিনে আমেরিকান নেভি ঢুকে গেছে। আয় হায়, এতদিন তো শেখ হাসিনারে বলতাম সব ইলিশ দিয়া দেয়, এখন তো দেখি শেখ হাসিনা লাস্ট 5 বছরে যে ইলিশ দেয় নাই, ইউনূস তো প্রথম চালানেই অতগুলা ইলিশ উপহার দিয়ে দিছে, দিয়ে বলতেছে পারস্পরিক সম্পর্ক ঠিক রাখার স্বার্থে। কিন্তু শেখ হাসিনা করলে এটা ইন্ডিয়ার কাছে দেশ বেচে দেওয়া হয়।
তারপরে এই ইউনূস সরকারের আমলে যত ধরনের মব সন্ত্রাস হইল, জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে এটা নিয়ে কথা হইল, বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত চেঞ্জ হবে এটা নিয়ে কথা বলতে হইল। তারপর ওই সময় জামায়াত ইসলামী তাদের মুক্তিযুদ্ধে বিরোধিতা কেন করছিল ওইটাকে জাস্টিফাই করারও কয়েকটা অ্যাটেম্প নিছে ওই সময়। কিন্তু মানে লাখ বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন এখনো জীবিত আছে, তারা মুক্তিযুদ্ধের বিষয়ে আপোষহীন, তারা জীবন চলে গেলেও মুক্তিযুদ্ধের বিষয়ে কখনো আপোষ করবে না। যখন এটা নিয়ে বেশি কথা হইল তখন তারা চুপ হয়ে গেল। তারা মুক্তিযুদ্ধের অবস্থান ক্লিয়ার করতে গিয়ে তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতেছে। তখন যখন দেখলো এই ফর্মুলাতে আর কিছু করা সম্ভব না, তখন তারা মুক্তিযুদ্ধ আর জুলাইকে একসাথে মুখামুখি দাঁড় করাইয়ে দিল। তারা চাইলো যে মুক্তিযুদ্ধ এবং জুলাই এই দুইটা জিনিসকে একসাথে যদি দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে কি করা যাবে, তাহলে 24 আন্দোলনটাকে মুক্তিযুদ্ধের সমমর্যাদার আন্দোলন হিসেবে কাউন্ট করানো যাবে। এবং যদি এটা করানো যায় তাহলে নেক্সট জেনারেশনের কাছে মুক্তিযুদ্ধ বলতে 1971 বলতে কোনো ইতিহাস বাংলাদেশে থাকবে না। আর যদি 1971-এর ইতিহাস বাংলাদেশে না থাকে তাহলে জামাত ইসলামী যে বাংলাদেশ চায়নি সেই ইতিহাসও বাংলাদেশের ভবিষ্যৎ থেকে মুছে যাবে। এই যেই ইচ্ছা শক্তি, এই যেই পরিকল্পনা, এই পরিকল্পনা বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করার পরিকল্পনা, যেটার সাথে সঙ্গ দিয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতারকরা। আজকে দেখেন বাংলাদেশে যখন তারেক রহমান সরকার আসলো, এই তারেক রহমান খাম্বা তারেক যখন দেশে আসলো, আজকে তারে কি পরিমাণ চিপায় ফালানো হয়েছে যে সে ইউএসের স্বাধীনতা দিবস সংসদ ভবনে উদযাপন করাইতে হয়েছে। সে আমেরিকার এখন দালালি করবে এটা জানা কথা, কিন্তু সে যে আমেরিকার দালালি করতেছে, কি লেভেলের দালালি তাকে করতে হচ্ছে, কি লেভেলের পর্যায়ে তাকে বাধ্য করা হচ্ছে যে তাকে সংসদ ভবনে একটা বিশাল প্রোগ্রাম, জাতীয় অনুষ্ঠান সরকারিভাবে সে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করছে। আজকে বাংলাদেশের মাটিতে যেই বাংলাদেশের স্বাধীনতা তারা চায় নাই, সেই বাংলাদেশের মাটিতে এটা হইল। আজকে যখন আবরার হত্যাকাণ্ডের কথা বলে যে আবরার হত্যাকাণ্ড থেকে এটা শুরু হইলো, আবরার হত্যাকাণ্ড কি শেখ হাসিনা বলছিল ওদেরকে মারার জন্য? এই শেখ হাসিনা কিন্তু বিচার করে দেখাই দিচ্ছে, মৃত্যুদণ্ড দিয়ে দেখাই দিচ্ছে, কিন্তু ছাত্রলীগ হোক যে হোক আমি বিচার করে দিলাম। এই বিশ্বজিৎ হত্যাকাণ্ড যে একবার হয়েছিল, ওই বিশ্বজিৎ হত্যাকাণ্ড তো কিন্তু বিচার করে দিচ্ছে। কিন্তু এই যে আজকে তুরাগের আন্দোলন, এই যে তুরাগের যে খুনগুলো হইলো, আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত যে কোনো জায়গায় জয় বাংলার মিছিল, আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিল নিয়ে বের হওয়ার পরে যখন এই মানুষগুলোকে খুন করে গুম করে ফেলা হচ্ছে এবং তাদেরকে মেরে ফেলা হচ্ছে, সেই মেরে ফেলার যেই মানে প্রক্রিয়া, এই প্রক্রিয়া যখন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে, একটা মানুষকে আজ পর্যন্ত দেখেছেন ছাত্রলীগ হত্যার বিচারের জন্য অগ্রসর হতে? নিজের দলের ব্যক্তি বাদ দেন, ছাত্রলীগের পোলাপান মানুষ না? জয় বাংলা স্লোগান মুক্তিযুদ্ধের ধারক বাহক ছিল, যে এই তারেক রহমান এর বাবা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট ছিল। সেই তারেক রহমান আজকে বাংলাদেশে জয় বাংলা স্লোগানধারী লোক যখন খুন হয় তখন এটার বিচার করে না। এই যে জিনিসটা, এই যে বাংলাদেশে জয় বাংলা স্লোগানটাকে দলীয়করণ করে শুধু আওয়ামী লীগের বানিয়ে দেওয়া হলো, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে। এটা তারাই করেছে যারা এই বাংলাদেশের স্বাধীনতা চায়নি, এবং তারা স্বাধীনতা না চেয়েও ক্ষান্ত হয়নি। তো আজকে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশ এর ভূখণ্ড মানচিত্র, এই সব কিছু রক্ষার্থে বাংলাদেশের মানুষকে, জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। এই মব সন্ত্রাসী প্রতারক যারা বাংলাদেশের ইমোশন নিয়ে খেলেছে, যারা বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলেছে, বিশ্বাসঘাতকতা করেছে তাদের সাথে, আজকে জনগণ সব বুঝে গেছে। কিন্তু আজকে বাংলাদেশের স্বাধীনতা নাই, বাংলাদেশে বাক স্বাধীনতা না থাকার কারণে, মব সন্ত্রাসের কারণে বাংলাদেশের সাধারণ মানুষ ভয়ে বলতে পারে না যে আগেই ভালো ছিলাম। আজকে বাংলাদেশের সাধারণ মানুষ বলতে পারে না যে আজকে শেখ হাসিনাকে আমরা ভুল বুঝেছি, শেখ হাসিনাই ভালো ছিল, এই শেখ হাসিনার আমলে আমরা বাংলাদেশিরা ভালো ছিলাম।
আজকে বাংলাদেশের মানুষের মন থেকে জয় বাংলা স্লোগান আসলেও ভয় মুখ থেকে আসে না, কারণ বাংলাদেশে বাক স্বাধীনতা তখন ছিল, এখন নেই। আজকে এই ভয়কে জয় করে দেশপ্রেম জাগিয়ে তুলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই জননেত্রী শেখ হাসিনার হয়ে বাংলাদেশের সকল জনগণকে কাজ করা উচিত। বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে সাহস দিয়ে রাজপথে নামানোর জন্য সাহস যোগানো উচিত। আজকে বাংলাদেশে যদি শেখ হাসিনাকে ফেরত না আনা হয়, তাহলে আগামী 6 মাসের ভিতরে আপনি দেখবেন বাংলাদেশের পরিস্থিতি কি হয়। যে ওই যে হায়নারা যেমন একটা শিকার পাইলে দলগতভাবে চারপাশ দিয়ে ছোবলায় ছাবলায় শিকারের মাংস খায়, ঠিক একইভাবে বাংলাদেশের মানচিত্র ছিঁড়ে খাবে বহির্বিশ্বের বিভিন্ন দেশ। বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের আওয়ামী লীগ দরকার, বাংলাদেশের শেখ হাসিনা দরকার, বাংলাদেশের বঙ্গবন্ধুর আদর্শ দরকার, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দরকার। আর এইবার এই বাংলাদেশকে আপনার প্রতিজ্ঞা করতে হবে, এই বাংলাদেশের মাটিতে যদি আল্লাহ তাআলা যদি জনগণের সমর্থনে যদি শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসে, তাহলে এই মব সন্ত্রাস, এই জুলাই প্রতারকরা, এই খাম্বা তারেক এবং পাকিস্তান এবং আমেরিকার দালাল জামায়াতে ইসলাম, এদের সবাইকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে বিতাড়িত করতে হবে বাংলাদেশের সুদূর প্রসারী চিন্তা এবং সামনের অদূর ভবিষ্যতের ভাগ্য নির্ধারণের জন্য। বাংলাদেশের মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু, হৃদয়ে আওয়ামী লীগ এবং বাংলাদেশের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য সগৌরবে মাথা উঁচু করে বিশ্ব মানচিত্রে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলার সাহস দেখানোর জন্য বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দরকার। আপনি কি মনে করেন বাংলাদেশ আওয়ামী লীগে যদি শেখ হাসিনা নাও থাকে বাংলাদেশ আওয়ামী লীগ শেষ হয়ে যাবে? কখনোই না। হায়াতমত আল্লাহর উপরে বাংলাদেশ আওয়ামী লীগে বারবার যুগে যুগে বঙ্গবন্ধু শেখ হাসিনার মতো নেতৃত্ব উঠে দাঁড়াবে শুধুমাত্র বাংলাদেশের ভূখণ্ডকে বহির্বিশ্ব এবং বাংলাদেশের যুদ্ধপরাধীদের হাত থেকে রক্ষা করার জন্য। বাংলাদেশের সকল মানুষের সুস্বাস্থ্য কামনা করি। আপনারা সবাই নিরাপত্তায় থাকুন এবং জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করুন এবং ওনার প্রত্যাবর্তনে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যেভাবেই পারেন সহযোগিতা করুন, সমর্থন করুন এবং ভয়কে জয় করে এই বাংলাদেশকে রক্ষা করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।